আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি আহ, সকল পুরাতন প্রথা ভেঙ্গে জনাব তারেক রহমান গতকালকে ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের বাসায় গিয়েছেন। তো এই বিষয়টার উপরেই আমি আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দীর্ঘ 54 বছরে যেই প্রথা দেখে এসেছি যে যারা সাধারণত অন্য দলের থাকে তারা নির্বাচিত হোক বা না হোক, তারা আমাদের শত্রু, এই ভাবাপন্ন মন মানসিকতা নিয়েই আমরা রাজনীতিবিদদের আচরণ দেখেছি। দীর্ঘ দিন যাবৎ এই অসুস্থ প্রতিযোগিতার কারণে আমরা সারা বাংলাদেশের সকল জনগণ একটা কঠিন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। নেতাদের এই মুখ দেখা দেখি বন্ধ হওয়ার কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়েছে। যেই জায়গায় চাওয়া পাওয়াটা একেবারেই সামান্য, দেখা যাচ্ছে সাক্ষাতের মাধ্যমেই সেই বিষয়টা সমাধান করা যেত, সেটা রাজপথে গড়িয়েছে এবং তার কারণে বহু হতাহত হয়েছে, মানুষের জান গিয়েছে, বাস পোড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখেছি। সেই সংস্কৃতি থেকে আমরা এখন ইতিবাচকভাবে বেরিয়ে আসতে দেখছি। একদিকে যেমন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই ইতিবাচকভাবে রাজনীতিতে এসেছেন, যদিও তার আশেপাশের কিছু চেলাচামুন্ডা আছেন যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যে জনাব তারেক রহমান যেন এই গতিতে সামনে এগোতে না পারে, অর্থাৎ পুরানা রাজনীতিতেই যেন তিনি সীমাবদ্ধ থাকেন, সেই পুরানো বন্দোবস্তের ভিতরেই তাকে রাখার পায়তারা করছে। কিন্তু জনাব তারেক রহমান এখনো তার নিজের সিদ্ধান্তের উপরে অবিচল এবং অটল থেকেই মোটামুটি এই বেশ কিছুদিন যাবৎ নির্বাচনের আগের থেকে গত ডিসেম্বরের 25 তারিখে তিনি যখন দেশে আসলেন, তারপরে এই পর্যন্ত আমরা দেখেছি মোটামুটি তিনি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। যেমন হানা ভোটের ক্ষেত্রে শেষ পর্যায়ে এসে হলেও তিনি তার নেতাকর্মীদের বিপক্ষে গিয়েই তিনি অবস্থান স্পষ্ট করেছেন যে আমরা ভোটের পক্ষে। এইভাবে তিনি নানাবিধ বিষয় দেখেছি আমরা, মোটামুটি তিনি তার স্বকীয়তা বজায় রেখে নির্বাচনের বৈতরণী পার হয়েছেন এবং ব্যাপক সাড়া পেয়ে তিনি 209টি আসনে ইতিমধ্যে বিএনপি বিজয়ী হয়েছেন, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংসদে যে কোনো বেশি 2/3 ভোট আসন পাওয়ার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিতে তাদের সুবিধা হবে। সে কারণে জনাব তারেক রহমানকে আমি স্বাগত জানাচ্ছি। এই নতুন বন্দোবস্ত তিনি যেই বিষয়টা শুরু করেছেন বা যেইভাবে তিনি মানুষের সাথে মিশার চেষ্টা করতেছেন, এটা আমাদের মনে করে দিচ্ছে সেই বিগত সোনালী যে ইতিহাস জনাব জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার যে ইতিহাস, সেটা অনেকটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা প্রত্যাশা করব তিনি এই ধারাকে সামনের দিনেও নিয়ে যাবেন। অন্যদিকে জামাতে ইসলামও দেখলাম মোটামুটি বা এনসিপিও এই তারেক রহমানকে খুবই সতর্কতার সাথে সাড়া দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন, তাকে সংবর্ধনা জানিয়েছেন, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বা সাদরে বরণ করে নিয়েছেন। এই বিষয়টা খুবই আসলে আমাদের রাজনীতির মাঠে এক নতুন দিগন্ত উন্মোচন করলো। আমরা দেখেছি এনসিপির ভিতরে কিছু ছিল, অসন্তোষ ছিল বিএনপির বিরুদ্ধে বা বিগত নির্বাচন নিয়ে। ঠিক জামাতেরও কিছু অসন্তোষ আছে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে। খোদ ঢাকা 17 আসন যেখানে জনাব তারেক রহমান বিজয়ী হয়েছেন, সেই আসনের নির্বাচনের ফলাফল নিয়েও মোটামুটি একটি আছে, প্রশ্ন আছে জামাতের। তা সত্ত্বেও যখন তারেক রহমান আসতে চেয়েছেন, ডাক্তার শফিকুর রহমান তাকে স্বাগত জানিয়েছেন এবং সাদরে গ্রহণ করেছেন। এই যে প্রথা, এই প্রথা আমাদের ধরে রাখতে হবে এবং এই প্রথা আনার জন্য আমরা অনেক আগে থেকে কথা বলে আসতেছি। এটা শুধু আজকের ভিডিও করছি সে কারণেই নয়, আমি এর আগে নির্বাচনের আগেও বলেছি। ঠিক নির্বাচনের পরের দিন যে ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি নির্বাচন যে ভূমিধস বিজয়, সেই বিজয় নিয়ে একটি ভিডিও করেছিলাম। আমি যদি একটু তার থেকে আমি আপনাদের শোনাইতে চাই 1-2 মিনিট, যে আমি যে বিএনপির থেকে কি প্রত্যাশা করেছিলাম। বিএনপির প্রতি আমাদের একটা বড় ধরনের প্রত্যাশা, যেটা আমি ইতিপূর্বে বলেছিলাম যে বিএনপির কাছে আমাদের প্রত্যাশা, বা যেহেতু আমরা ধরেই নিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করবে, জনাব তারেক রহমানকে আমি আহ্বান করেছিলাম যে আপনারা সরকার গঠন করার পরে সৌহার্দ্যের যে সর্বোচ্চ পর্যায়ে সেটা যেন আপনাদের থেকে আমরা পাই। তথা নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করবেন, সরকার গঠন করার পরে অন্তত 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর সকল রাজনৈতিক দল যারা নিবন্ধিত, সকল দলের 1-2জনকে নিয়ে আপনি প্রধান হিসেবে, দলের প্রধান হন বা সরকারের প্রধান হন, আপনি তাদের সাথে বসবেন। আলাদা চাচক্র, এটা সংসদ না, আলাদা চাচক্র হিসেবে শুধুমাত্র গাল গপ্প করার জন্য, একটু সৌজন্যতা বোধের জন্য তাদের সাথে একটু চাচক্র করবেন।
হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা একটি বৈঠক করেন, সকল দলের সকলের একটা কথা শুনেন, মতামত শুনেন, আপনার বক্তব্য দেন, তাদের সাথে একটু হাসি রসিকতা করেন, একটু মস্করা করেন। এতে কি হবে, আপনাদের ভিতরে যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বা সৌজন্যতা বোধ সেটা বজায় থাকবে। এটা থাকলে আমাদের দেশের যে শক্তি সেটা অনেক বেড়ে যাবে। কারণ বিদেশি শক্তি একটা দেশের উপর কখন হতে পারে, আক্রমণাত্মক হতে পারে, যখন থেকে সরকার দুর্বল, যখন থেকে সরকার তার বিরোধী দলের সাথে সম্পর্ক ভালো না, তিক্ততা সম্পর্ক, নিজে গোবরের সম্পর্ক, তখনই বহির্বিশ্ব বা বহির শক্তি আমাদের উপরে চেপে বসার সম্ভাবনা রয়েছে। যেহেতু ভারত আমাদের একেবারে চতুর্দিক 3 দিক বেষ্টিত, একদিক বঙ্গোপসাগর, সে কারণে ভারত থেকে বাঁচতে হলেও আমাদের কিন্তু সকল দলের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইতে যেমনি শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ছিলাম, 5 তারিখে যেভাবে সকলে মিলে রাস্তায় নেমে এসেছিলাম, সর্বশেষ 15-20 দিন যেভাবে সকল দল মিলে একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমরা যদি আগামী দিনগুলি সেভাবে থাকতে পারি, দেশের স্বার্থে অন্তত দেশের গুরুত্ব যে কোনো প্রশ্নে আমরা যদি একসাথে বসতে পারি, তাহলে ইনশাল্লাহ ভারতের যে থাবা বা ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন আমরা রুখে দিতে পারবো। তো আমি এই কথা অনেক পুরাতন কথা, আমার অনেক আগের থেকে আমি বলে আসতেছিলাম। ইভেন নির্বাচনের পরে একদম প্রথম যে ভিডিওটি বানিয়েছি সেখানেও আমি আবেদন করেছিলাম। আলহামদুলিল্লাহ, অন্তত আমাদের কথা খুব বেশি এদিক সেদিক হয় না। আমি দেখেছি, আমি অনেক এই ব্যাখ্যায় আমি দেখেছি যে আমি যতটুকু অ্যানালাইসিস করি, বিশেষত শেখ হাসিনার যখন পতন হয় তার আগে জুলাই আন্দোলনের সময় আমি যে পরামর্শগুলি দিয়েছিলাম, যদি আমার কথা মতো হতো তাহলে আমার মনে হয় শেখ হাসিনার পতন হতো না। ঠিক এখনো আমি যেই পরামর্শগুলি দিচ্ছি আলহামদুলিল্লাহ সেগুলি ফলে যাচ্ছে। যেমন আমি মাত্র 3 দিন আগে পরামর্শ দিয়েছি যে জনাব তারেক রহমান যেন সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, যেহেতু তিনি মুরব্বী, তিনি এখন গার্ডিয়ান, পুরা দেশের গার্ডিয়ান, পুরা জাতির গার্ডিয়ান। অতএব তার দায়িত্ব হচ্ছে সকলকে আগলে রাখা, সকলের সাথে সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেওয়া। ছোট যারা আছে তারা অনেক সময় চাইলেও বড়দের দেখা পান না, কিন্তু বড়রা যদি আহ্বান করেন ছোটরা সে তার সাথে দেখা করতে বাধ্য হয়। আর সেই জায়গায় তারেক রহমান যেটা করেছেন সেটা একেবারেই অমায়িক। তিনি নিজে গিয়ে তাদের সাথে দেখা করেছেন, তাদের বাসায় গিয়েছেন। তো এটা অনেক বড় ধরনের একটি অ্যাচিভমেন্ট আমাদের জন্য, এবং আমরা প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ এভাবেই আমাদের সৌহার্দ্যের সাথে আমাদের রাজনীতি চলবে। হ্যাঁ, রাজনীতিতে পারস্পরিক মতদ্বৈত্যতা থাকবে, মত ভিন্নতা থাকবে, একজন আরেকজনের চাওয়া না চাওয়া বা চাওয়া পাওয়া অপূর্ণতা থাকবে। সেই জায়গা থেকেও আমরা যে একসাথে বসে অনেক সমাধান করতে পারি, তার জ্বলন্ত উদাহরণ এরকম একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক। এখানে আমরা দেখেছি জনাব তারেক রহমান যখন ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছেন, তারেক রহমানের সাথে ছিলেন বিএনপির মহাসচিব এবং নজরুল ইসলাম খান, 3 জন, ওদিকে জামাতেরও 3 জন ছিলেন। তো এই 3 জন মিলে 6 জন যেই সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন, যেইভাবে তারা হাসি খুশি ভাবে কথা বলেছেন, এরপরে কিন্তু স্বভাবতই জামাত বিএনপির বিরুদ্ধে কোনো একটা ছোট ইস্যু নিয়ে আন্দোলনে নামাটা দুষ্কর। কারণ তাদের একটু লজ্জাবোধ হবে যে যার দলীয় প্রধান আমার সাথে এসে দেখা করেছেন, তার সাথে এত সুন্দর আমাদের সম্পর্ক, তাহলে এই ছোট বিষয়টা তো আমরা আলোচনায় আনতে পারি, আমরা চাইলেই আহ্বান করতে পারি যে জনাব তারেক রহমান আমাদের সাথে একটু বসেন। তো এই যে একটা সৌজন্য বোধ, এবং আমাদের অনেক বড় বড় ইস্যুগুলি এভাবেই কিন্তু সমাধান করা সম্ভব। ঠিক তেমনি ভাবে যখন আমরা দেখেছি জনাব নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, তখনও নাহিদ ইসলাম তাকে বরণ করে নিয়েছেন, ফুলের শুভেচ্ছা দিয়েছেন। সেখানে আক্তার ছিল, সার্জিস ছিল এবং নাহিদ ইসলাম ছিল, ওদিকে বিএনপির এই 3 জন ছিলেন। তো এদের ভিতরে যে আলোচনাটা হয়েছে, আলোচনা শেষে দেখলাম জনাব নাহিদ ইসলাম আমাদের জুলাই আন্দোলনের স্মৃতি হিসেবে একটি চিঠি তাকে উপহার দিয়েছেন, যে চিঠিটা খুবই হৃদয় বিদারক। একজন শহীদ তিনি লিখেছিলেন, আমি যদি ফেরত আসতে না পারি, তার মাকে নিয়ে তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিটাই মূলত নাহিদ ইসলাম জনাব তারেক রহমানকে উপহার দিয়েছেন। তো এই চিঠিটা যতদিন তারেক রহমানের কাছে থাকবে, বা যতদিন তারেক রহমানের এই চিঠিটার কথা মনে থাকবে, ততদিন তিনি এই জুলাই আন্দোলন আবার নতুন করে তার ভিতরে ভেসে উঠবে। মানুষ পটে সবসময় তার ভিতরে উপস্থিত থাকবে। এই চিঠিটা যখনই তার মনে পড়বে, তখনই তিনি ফিল করবেন যে জুলাই আন্দোলনের একটা চিঠি আমার কাছে আছে, একজন শহীদের চিঠি আমার কাছে আছে। তো এই বিষয়টা থাকলে অবশ্যই আমাদের জন্য অনেকটা সুবিধাজনক হবে, এবং জুলাই আন্দোলনটা আমাদের ভিতরে জীবিত থাকবে। তো এইভাবে যদি আমরা আসলে সৌজন্যতা বোধ আমরা জারি রাখতে পারি, ভবিষ্যতেও যে আমরা যখন সরকার গঠন করবো, হয়তো আগামীকালকে শপথ হবে, 2টো শপথ একসাথে হবে, একদিকে সংসদ সদস্য হিসেবে, অন্যদিকে আমাদের সংস্কারের জন্য আরেকটা শপথ হবে, এবং এরপরে 180 দিনের ভিতরে এই সংস্কারগুলি শেষ করতে হবে। তো এই যে বিষয়টা, তখনও যদি সৌজন্যতা বোধ জারি থাকে, তাহলে কিন্তু আমাদের যে কোনো আলোচনার টেবিলে, যে কোনো মতবিরোধ আলোচনার টেবিলে সেটা সমাধান করা সম্ভব। এবং তার জন্য জ্বালাও পোড়ানো এবং হরতাল, অবরোধ এবং বিভিন্ন ধরনের ভাঙচুরের কর্মসূচি, এগুলো আমরা মোটামুটি দেখতে হবে না। সাথে সাথে
বিএনপি যেহেতু অনেক বড় দল, তারা অনেক বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় এসেছেন, এই জন্য তাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। তো এই প্রত্যাশা সৌজন্যবোধ তারা রক্ষা করবেন, সেটার সাথে সাথে তাদের কাছে আরো বেশ কিছু আবদার আমাদের আছে, যেটা ইতিপূর্বে আমি আরো বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আজকে আবারও বলে রাখতেছি। যে একটু আগে দেখলাম আমরা একটা টিভি চ্যানেলে এসেছে, একটা ভিডিও এসেছে যে এক এলাকায় সিএনজি স্টেশনে চাঁদা না পেয়ে সেখানে ভাঙচুর করতেছে। অর্থাৎ চাঁদা না পাওয়ার কারণে ভাঙচুরের অভ্যাসটা বা চাঁদা চাওয়াটা, জোরপূর্বক কারো কাছ থেকে চাঁদা নেওয়াটা, এটা আমাদের বাংলাদেশে এখন ভাইরাস হিসেবে পরিগণিত হচ্ছে। এটা বন্ধ করার দায়িত্ব জনাব তারেক রহমানের। ইতিপূর্বে আমরা দেখেছি জনাব তারেক রহমান ইতিবাচক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি দল থেকে বহিষ্কার করেছেন অনেক নেতাকে। তো এখন তো বহিষ্কারের পর্ব শেষ, যেহেতু তিনি ক্ষমতায় আসছেন, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, তো এখন তার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে এবং তার মামলা দেওয়ার শক্তি আছে। অতএব এখন থেকে আমরা দেখতে চাই, প্রথমত আমাদের রিক্সা প্রতীকের একজন এমপি, যিনি পীরজাদা তথা ইয়ের আসনের, আমাদের পাঁচচর আসনের, পাঁচচর এলাকার রাজবাড়ি ইয়ের আসনের, তো তিনি যেই ঘোষণাটা দিয়েছেন যে আমার এলাকায় বা এই পাঁচচর স্টেশনে কোনো ধরনের চাঁদাবাজি থাকতে পারবে না, কোনো একটা লোক বাসে উঠবে তাকে চাঁদা দিতে হবে না। আমরা জানি যে আমাদের মাওয়া রোডে যতগুলি বাস স্ট্যান্ড আছে, প্রত্যেকটা স্ট্যান্ডে যেখানেই বাস থামবে, যাত্রী উঠে যাবে, ওইখানে একটা লোক থাকবে, তাকে বা দুইটা লোক থাকবে, তাকে মাথা পিছু 30 টাকা বা 20 টাকা চাঁদা দিতে হচ্ছে। এই টাকাটা তো যাত্রীর ঘাড়ে যাচ্ছে, তার কাছে থেকে যদি 30 টাকা চাঁদা না নিত বাসওয়ালার থেকে, তাহলে এই 30 টাকা তো আমরা ভাড়া যারা যাত্রী তারা কম দিতে পারতাম বাসওয়ালাদেরকে। তো এই যে এই চাঁদাটা আমাদের ঘাড়ে আসছে, এই ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হলে সেই পীরজাদা যেভাবে ঘোষণা দিয়েছেন যে আমার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি থাকতে পারবে না, আমরা জনাব তারেক রহমান কাছ থেকেও এইরকম একটা ঘোষণা চাচ্ছি যে বাংলাদেশে এখন থেকে কোনো চাঁদাবাজি থাকবে না। হ্যাঁ, তখন তাহলে কর্মীরা কি করবে? বিএনপির তো অনেক কর্মী, বিশেষত আমরা সাধারণত বর্তমান রাজনীতি যেভাবে দেখি, একটা এলাকায় একজন নেতা থাকলে তার অন্তত 30 থেকে 50 জন কর্মী থাকেন, যারা কোনো কাজ করে না, সব সময় এই নেতার সাথে চামচামি করেন। তাদের সংসার চলবে কিভাবে? সেজন্য বরং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমাদের রাজনীতির সিস্টেম বা আমূল পরিবর্তন আনতে হবে। রাজনীতি যে আমরা যেভাবে করে আসতেছি, যে আমরা কয়েকজন মানুষ মিলে একটা এলাকায় মাতবাড়ি সর্দারি করি এবং বিভিন্নভাবে চাঁদাবাজি করে চলি, এই সিস্টেম থেকে বের হয়ে বরং আমাদের কর্মমুখী নীতি অবলম্বন করতে হবে, যেটা তারেক রহমান দীর্ঘদিন যাবৎ করতেছে, যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমিও জনাব তারেক রহমানের এই কথার সাথে একমত পোষণ করে বলছি যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ এবং চাঁদাবাজ মুক্ত আমাদের করতেই হবে। এই আহ্বান রেখেই আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।